আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাব বিজ্ঞানের ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল করিম। আজকে ব্যাংক সমন্বয় বিবরণী কেন এবং কিভাবে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আশা করব ব্যাংক সমন্বয় বিবরণীর সম্পর্কে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ে তোমাদের খুব একটি সমস্যা থাকবে না। তো প্রথমে চলে যাচ্ছি অঙ্কের একটি উদাহরণে। ধরা যাক আমার একটি ব্যাংক হিসাব রয়েছে এবং ব্যাংকে 1,00,000 টাকা আছে। যখনই আমার একটি ব্যাংক হিসাব থাকবে তখন ব্যাংক আমাকে একটি বই সরবরাহ করবে, যাকে বলবো পাস বই বা ব্যাংক বই। ধরে নাও এটি হচ্ছে পাস বই বা ব্যাংক বই। তো ব্যাংক কর্তৃক সরবরাহকৃত এই বইয়ে আমি যে পরিমাণ টাকা জমা দিব বা উত্তোলন করব সেই হিসাবটি ব্যাংক এই বইয়ে লিখে রাখবে। তো আমি নিজেও আমার ব্যবসায়ের খাতায় বা আমার নিজের একটি খাতায় ব্যাংকের লেনদেনের বিষয়টি লিখে রাখব। একে বলবো নগদান বই। এটি আমার একটি ব্যবসায়ের খাতা, এখানে ব্যাংক সম্পর্কিত বিষয়গুলো লিখে রাখব। তো এই উদাহরণে দেখা যাচ্ছে ব্যাংকে আমার 1,00,000 টাকা আছে, অতএব নগদান বইয়ের স্থিতি এবং পাস বইয়ের স্থিতিতেও 1,00,000 টাকা থাকবে। এখন আমি একটি ঘটনা নিয়ে আসতেছি। ঘটনাটি হলো, আমার বন্ধু ফয়সাল আমার নিকট 20,000 টাকা পায়। 25শে জানুয়ারি ফয়সালকে চেক মারফত 20,000 টাকা পরিশোধ করলাম। এই পর্যন্ত কি হলো? ফয়সাল আমার নিকট 20,000 টাকা পায় এবং জানুয়ারির 25 তারিখ ফয়সালকে চেক মারফত 20,000 টাকা পরিশোধ করলাম। যখনই চেকে কাউকে টাকা পরিশোধ করব তখনই নগদান বইতে আমি 20,000 টাকা কমিয়ে দিব। 25শে জানুয়ারি চেক দিলাম, আমার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা কমে যাবে, এটা আমি বিশ্বাস করব যে আমার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা কমে গেল। তাহলে অ্যাকাউন্টে আছে 80,000 টাকা। এরপরে বলছে ফয়সাল 3 ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে নিল। তো 25শে জানুয়ারি আমার হিসাব মতে ব্যাংকে আমার টাকা রয়েছে 80,000 টাকা। তো 25 তারিখ থেকে 3 ফেব্রুয়ারির পূর্ব পর্যন্ত ব্যাংক থেকে টাকা উঠেনি, এজন্য ব্যাংকের হিসাবে টাকা থাকবে 1,00,000। আমার হিসাবে টাকা আছে 80,000। এই যে দুইটি বইয়ের গড় মিল 80,000 এবং 1,00,000, এটার মিলকরণ করা হয় যে জায়গায়, তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। গড় মিলকরণের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়। এ তো হলো ব্যাংক সমন্বয় বিবরণী কেন এর উত্তর। এখন দেখব ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করতে হয়। ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করতে হয়, এজন্য এখন আমি এই বিষয়টির সমাধানে চলে যাব। এখানে যে বিষয়টি হয়েছে এর সমাধানে চলে যাব। সমাধান 1, শিরোনামে যদি থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এই বিষয়টি প্রশ্নে দেয়া থাকবে, অথবা থাকতে পারে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তবে ব্যাংক যা করেছে আমিও তাই করব। তো এই অঙ্কে এই বিষয়ে ব্যাংক কি করছে দেখা যাচ্ছে। নগদান বইতে আমি 20,000 টাকা বিয়োগ করেছি, ব্যাংক কিছুই করেনি।
তো যদি শিরোনামে থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তবে ব্যাংক যেহেতু কিছুই করেনি, তবে আমিও কিছুই করব না। এখানে দেখা যাচ্ছে আমি 20,000 টাকা বিয়োগ করেছি, অতএব আমি যদি 20,000 টাকা যোগ করে দেই তাহলে সমাধান হয়ে যাবে। অতএব আমি এখন 20,000 টাকা যোগ করে দিব। যোগ করলে আমার অ্যাকাউন্টে দেখাবে 1 লক্ষ টাকা আছে এবং ব্যাংকেও 1 লক্ষ টাকা আছে। এই হচ্ছে একটি পদ্ধতি। আরেকটি উপায় রয়েছে, সেটি হলো সমাধান 2-এ দেখব। শিরোনামে যদি থাকে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তবে নগদান বইতে আমি যা করেছি, নগদান বইতে আমি কি করেছি? বিয়োগ করেছি। ব্যাংক পাস বইয়ে তাই করবে। অর্থাৎ আমি নগদান বইতে বিয়োগ করেছি, ব্যাংক পাস বইতে বিয়োগ করবে, অর্থাৎ উত্তোলনের ঘরে দেখিয়ে দিবে। উত্তোলনের ঘরে যখন দেখাবে তখন স্থিতি কমে যাবে। তো ব্যাংক দেখাবে উত্তোলনের ঘরে 20,000 টাকা উত্তোলন, তাহলে স্থিতি হয়ে যাবে 80,000 টাকা। তো এটা আমি যদি কাউকে চেক দেই তখন এইভাবে সমাধান করতে হবে। তো সরিয়ে নিচ্ছি। এখন যদি আমি কারো নিকট থেকে চেক পাই, আগের বিষয়গুলো সেম থাকবে, তাহলে কি হবে? ফয়সালের নিকট আমি 20,000 টাকা পাই, সে আমাকে চেক মারফত তার পাওনা পরিশোধ করলো, ব্যাংক চেকটি জমা করেনি। তো প্রথমে আমি এই পর্যন্ত কাজ করব, করলো পর্যন্ত। ফয়সাল আমাকে চেক মারফত 20,000 টাকা দিল। তো যখন আমাকে টাকা দিচ্ছে 20,000, তখন আমি নগদান বইতে যোগ করে দিয়ে দেখাবো আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে, 1,20,000 হয়েছে। তো এখন দুইটি ব্যালেন্সে গড়মিল দেখা যাচ্ছে। আমার খাতায় দেখাচ্ছে ব্যাংকে টাকা রয়েছে 1,20,000, আর ব্যাংকে দেখাচ্ছে আমার হিসাবে টাকা আছে 1 লক্ষ। এখন এটার মিল করব ব্যাংক সমন্বয় বিবরণীতে। সমাধান 1-এ শিরোনামে যদি থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তবে ব্যাংক যা করেছে আমিও তাই করব। ব্যাংক এখানে কিছুই করেনি, উল্টো আমি যোগ করেছি। তাহলে আমি ব্যাংকের মতো কাজ করব। আমি যোগ করেছিলাম, এখন বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমার ব্যালেন্স এবং ব্যাংকের ব্যালেন্স সমান হয়ে যাবে। যদি উল্টোটা থাকে, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তবে নগদান বইতে আমি যা করেছি ব্যাংক পাস বইতে তাই করবে। নগদান বইতে আমি যোগ করেছি, তাহলে ব্যাংকও জমার ঘরে টাকা দেখিয়ে দিবে এবং ব্যালেন্স বেড়ে যাবে। এভাবে ব্যাংক সমন্বয় বিবরণীর সমাধান করা হয়। তোমরা ভিডিওটি একাধিকবার দেখলে সহজে বিষয়টি ধরতে পারবে। তো আমি এক নজরে জানার জন্য এই বিষয়টি তোমাদেরকে দিয়ে দিলাম। এই বিষয়টি যদি তোমাদের মাথায় থাকে অঙ্ক করার সময়, তবে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। শিরোনামে যদি থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তবে ব্যাংক যা করেছে আমিও তাই করব। আবার শিরোনামে যদি থাকে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তবে নগদান বইতে আমি যা করেছি ব্যাংক পাস বইতে তাই করবে। তোমরা এই দুটো বিষয় মুখস্থ করে নিবে এবং আগের যে দুটো উদাহরণ দেখালাম সেগুলো একটু বোঝার চেষ্টা করবে, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। এই অধ্যায়ের বেশ কিছু অঙ্কের সমাধান আমার
এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখলে আরও অধিকতর ভালোভাবে অঙ্কটির সমাধান করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।